আপনাদের সামনে আমি আবার উপস্থিত হলাম। আমি মোহাম্মদ আবু রায়হান। তো আজকে যে গল্পটা বলতে যাচ্ছি সেটা একটা মহাশ্মশানের গল্প। আর বিশেষ করে গল্পের শুরুতেই একটা কথা বলি যে এই গল্পটা যে আসল লোক সে নামটা আমরা পরিবর্তন করে আপনাদের যেন গল্পটা বুঝতে সুবিধা হয় এবং আমাদের ক্ষেত্রেও যেন বলতে সুবিধা হয়, যার কারণে নামটা আমরা এক্সচেঞ্জ করে দিলাম। তার নাম ছিল কালু দাস। তো সেই লোকটা প্রতিনিয়ত মরা পড়ায় এবং একদিন তার সঙ্গে যে ঘটনাটা ঘটে সে ঘটনাটা হচ্ছে এইরকম। একটা হিন্দু সম্ভ্রান্ত পরিবারের লোক মারা যায়। তো মারা যাওয়ার পর, আর বিশেষ করে হিন্দুরা যারা লোক মারা যায় তারা বাঁশের খাটিয়াতে একটু কম তোলে, চৌকি অথবা খাট এই জিনিসগুলো ব্যবহার করে। তো সেই লোকের ক্ষেত্রেও এইরকমই প্রযোজ্য হয়েছিল। তার দুটা সন্তান ছিল। সন্তানেরা যায় মনে করেন যে বাজারে যায় যে একটা চৌকি কিনে নিয়ে আসে। তো চৌকি কিনে নিয়ে আসার পর তারা বাড়িতে ঢুকাবে কি করে সেই জিনিসটা আগে কখন ভাবেনি। তো চৌকি কিনে নিয়ে আসার পর সেই জিনিসটা দেখে যে তাদের বাড়ির গলিটা ছিল আঁটো গলি। তো সেই অবস্থায় তখন লাশটা আর বের হয় না। চৌকি নিয়ে যাওয়ার পর জিনিসটা ম্যাপে ঝুঁকে দেখে যে হয় না। তো লাস্টে যে তখন সবাই আবার বুদ্ধি করলো কি, তাহলে একবার এক কাজ করি, ছোট করে একটা বাঁশের খাট বানায় ওঠাত করে আমরা নিয়ে যাই। আর যেহেতু চৌকি কেনাই হয়ে গেছে সেহেতু এটা তার মনে করো যে নষ্ট করা যাবে না, যেহেতু তার নাম দিয়েই কেনা হয়েছে এই কাজের জন্য, তাহলে খাটটাও নিয়ে যাওয়া হোক। তো এই কথা বলার পর তারা ছোট্ট করে সিঙ্গেল একটা বাঁশের খাট বানায়, চৌকি বানায়। সেই জিনিসটা তৈরি করার পর যেভাবে এক কথায় লাশ ওরা নিয়ে যায় ঠিক সেভাবে লাশটা তোলার পর বাদ বাকি চারজনকে বললো যে এই চৌকিটাও তোরা নিয়েছো শ্মশানে। তো শ্মশানে যাওয়ার আগে গাড়ি ঠিক করে তারা। বিভিন্ন গাড়ি আলা টমটমওয়ালাকে বলে যে একটা শ্মশানে চৌকি নিয়ে যাবে কি না। তো এরকম করতে মোটামুটি প্রায় 5-10টা গাড়ি এরকম পরিবর্তন করে, কেউ ওই চৌকিটা বহন করতে চায় না। তো বাধ্য হয়ে দুটা বাঁশ দুই দিকে দিয়ে এরকম ভাবে দিয়ে চৌকিটা শূন্য চারজন মিলে নিয়ে যাওয়ার পর চৌকিটা শ্মশান থেকে একটু দূরে রাখে। আর সেই লাশটাকে তারা নদীর পাড়ে নিয়ে যায় এক কথায় তাদের ধর্মীয় অবলম্বন যা করার প্রয়োজন ঠিক সেভাবে তারা পবিত্র করে সেই লাশটাকে তখন শ্মশানে তোলে। এই সময় যে ঘটনাটা ঘটে অবাক করা একটা বিষয়। এখান থেকে গল্পের একটা টার্নিং শুনলে অবাক হয়ে যাবে। বিরক্ত না হয়ে দয়া করে একটু গল্পটা শোনেন, মনোযোগ দিয়ে, ভালো লাগবে। সেই সৎ কাজগুলো করতে লাশটাকে তাদের আত্মীয় স্বজন মেহমান এগুলো আসতে মনে করেন বিকাল হয়ে যাওয়ার কারণে সেই লাশটাকে শ্মশান পর্যন্ত আনতে সন্ধ্যা লেগে যায়। শ্মশানে তোলার পর লাশটাকে পোড়ায় এবং তার দেহ সৎ কাজ করতে করতে মোটামুটি 10টা-11টার মতো বেজে যায়। তখন যখন 10টা-11টা বাজার পর তখন সেই কাজগুলো সম্পূর্ণ করে শ্মশান পরিষ্কার করে একদম টোটালি যা করার দরকার যে লোকের দায়িত্বে সেই কাজগুলো করতে করতে তার 12টা বেজে যায়। এরই ফাঁকে সে একটা ভ্যানালাকে, তার বাড়ির আশেপাশে একটা ভ্যানালা ছিল বাড়ির পাশে, সে ভ্যানালাকে বলে যে রাতে একটু শ্মশানেতে আসিস, তো একটু দরকার আছে, একটা চৌকি আছে নিয়ে যাবো। তো এই কথা বলার পর কইতে আচ্ছা ঠিক আছে যাবনি। তো তখন সে কাজটা করার পর মনে করেন শ্মশানের তালা চাবি মারার পর ভ্যানালা আসার পর সে চৌকিটা বেঁধে নেওয়ার পর তখন থেকে যে ঘটনাটা ঘটে বন্ধু, একদম অবাক করা একটা ঘটনা। আপনারা হয়তোবা অনেকে বিশ্বাস করবেন, অনেকে করবেন না। শ্মশানের থেকে যখন গাড়িটা তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, বেশ কিছু দূর যাওয়ার পর তার ভিতরে একটা অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে তার পিছনে পিছনে কেউ জানি আসতেছে। সে মনে করছে যে আমার পিছনে কেউ জানি একজন আছে, এইরকম মনে করতেছে। তো ওই সময় সে ডানে বাঁয়ে সব দিকে দেখে, কাউকে তখন দেখে না, খুঁজেও পায় না। তো তারপরেও সে পথ হাঁটে আর মনে হয় যে তার পিছনে পিছনে কেউ জানি আসতেছে, কেউ মনে হচ্ছে তাকে ফলো করতেছে, এরকম একটা বিষয়। তো যাই হোক, সে ওই জিনিসটা অতটা তোয়াক্কা করলো না করে সেই জিনিসটাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর সবচাইতে বড় একটা ভুল করে যে সে চৌকিটাকে পানি মারে পরিষ্কার করে না। পরিষ্কার না করাটাই হচ্ছে সবচাইতে বড় ভুল। দুইজন মিলে বাড়ির কাছে গেল, যাওয়ার পর ঠিক দুইজন মিলেই আবার সে চৌকিটাকে বাড়ির ভিতরে ঢোকায়। তো বাড়িতে যায়, হাত পা মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতে মোটামুটি 1টা মতো বেজে যায় রাত। যখন সে একটু চোখ এরকম ভাবে নিদ্রায় যাবে, ঘুমাতে যাবে, ঠিক তখনই টিনের উপর মনে হচ্ছে যে বিড়ালের মতন ক্যাও করে উঠলো। উঠার পর তার টিনের উপর হুড়মুড় করে একদম লাফালাফি শুরু করে দিল। তখন সে অচমকাত লাফ দিয়ে ওঠে, কি হলো এটা। সে হেস করে খেতে দেয়, চলে যায়। যাওয়ার পর তার কিছুক্ষণ পর যখন আবার ঘুমাতে যাবে ঠিক তখনই তার টিনের উপর কে জানি
পা দিয়ে মনে হয় খুঁজতেছে, এমনভাবে টিনের উপর পা দিচ্ছে, টিন মনে হয় মরমর 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 করে আওয়াজ হচ্ছে টিনের। তো তখন ওই শব্দ পায়, তখন সে সঙ্গে সঙ্গে বলে কেরে কেরে কেরে, কোনো উত্তর দেয় না, কোনো সাড়া নাই, শব্দ নাই। তখন টিনের উপরে মনে হয় এমনভাবে মনে হয় নৃত্য করিচ্ছে, টিনের উপর নাচিচ্ছে, এইরকম একটা টিনের মরমর মরমর শব্দ হচ্ছে। তখন স্বামী স্ত্রী দুইজনে ঘর থেকে বের হয়, বের হওয়ার পর দেখে ওই টিনের উপরে তো কেউ নেই, কিন্তু শব্দ কোথা থেকে হচ্ছে। তো দুইজন স্বামী স্ত্রী সেই দিন রাতের বেলা একটু ঘাবড়ে যায়, ভয় পায়। তো তারপরে তারা বিষয়টা বুঝতে পারে না যে আসলে এই ঘটনাটা কোথা থেকে ঘটতেছে। তো তারপরে মনে করেছে যে হয়তো বা বাইরে ঝড় হচ্ছে, যার কারণে এইরকম হচ্ছে। সেই দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে হাত পা মুখ চোখ দিয়ে বাজার করতে যায়। যাওয়ার পথে একটা মানে গাড়ির চাকা বাস্ট হয়ে যায়, ইজি বাইকের চাকাটা বাস্ট হয়ে যায়, সামনের চাকা বাস্ট হয়ে তার দিকে চলে আসে। ড্রাইভারটা যে গাড়ি কন্ট্রোল করবে এই বিষয়টা সে কন্ট্রোল করতে পারতেছে না। তো এমন পর্যায়ে চলে আসে, সে যখনই মানে ফট করে দেখতে পায় গাড়ির চাকা মানে সে গাড়িটা তার দিকে চলে আসতেছে, তখন সে পিছন দিকে হেঁটে চলে যায়, মানে দৌড় মারে পিছনে, যার কারণে সে বেঁচে যায়। ওই সময় অবস্থা তখন সে ড্রাইভারকে বলে যে গাড়ি দেখে শুনে চালান লাগবে না। তো যাই হোক, এরকম ভাবে একটু তর্ক বিতর্ক হওয়ার পর সে চলে যায়। পরের দিন আবার সে শ্মশানে চলে যায়, যাওয়ার পর সেরকম ভাবে আবার কাজ শুরু করে পুনরায়। যখন সে মরা পুরানা কাজ শুরু করে, তখন তার সঙ্গে হুট করে আচানক একটা ঘটনা ঘটে যায়। ওই মরাটাকে যখন এরকম লাইটি দিয়ে ঠেলা মারে এরকম করে, তখন মনে হচ্ছিল যাক পিছন থেকে এরকম কে জানি একটা ধাক্কা মারে, মানে এমন ভাবে ধাক্কা মারে, সামনে একটা লোক আসে এরকম ভাবে ধরে। বলতেছে দাদা কি হয়েছে, খাওয়া কি আজকে বেশি হয়ে গেছে নাকি? বলছে না রে দাদা, মনে হচ্ছে পিছন থেকে কে জানি ধাক্কা মারলো আমার। পিছনে তো কোনো লোকজন নেই, ধাক্কা কে মারলো তা তো বলতে পারছি না। তো এরকম ভাবে মরা পোড়াতে লাস্ট একটা মরা আসে রাত 10টার দিকে। মরাটাকে আবারও পোড়াতে যায়, পোড়াতে পোড়াতে আনুমানিক রাত বাজে তখন 1টার মতো। সম্পূর্ণ ঝাঁটা দিয়ে কমপ্লিট করে ধুয়ে মানে ধোয়া পাকলা করে শ্মশানটা কমপ্লিট করে সে বের হবে। ঠিক ওই টাইমে 3টা ছেলে আসে বলে দাদা শ্মশানে কাজ আছে। কয় এত রাতে তো শ্মশানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। কয় দাদা অনুরোধ করি, জোরহাত করি দাদা, আপনি দরকার হলে একটু দাঁড়ে থাকেন, আমাদের একটা কাজ আছে, কাজ সারেই চলে আসবো। তো বলতেছে কি কাজ? তো বলতেছে আমরা শ্মশানের থেকে একটু মাটি নিব। তখন সে কালু দাস বলতেছে যে দেখো বাবা, শ্মশানে মাটি নেওয়া এই গভীর রাতে কঠিন একটা কাজ, রিক্সের কাজ। তো বলতেছে যত রিক্সই হোক আমাদেরকে আনতে হবে। আসলে এই জায়গাতে যে 3টা লোক আসছে, আসলে বন্ধুরা আসলে কিন্তু এরা মূলত মানুষ না, এরা একজন কবিরাজের চালানি জিন ছিল। সেই 3টা জিন মানুষের রূপ ধারণ করে আসছে, এবং যেটা মানে ভিতরে মাটি নিতে যাবে সেই জিনটা লাইফের ফার্স্ট ওই কাজটা। বলার পর সেই কালু দাস গেটেতে দাঁড়ায়, গেটের বাইরে দাঁড়ায়, কারণ সে একটু ভয় করে, কারণ ওই দিন তার সঙ্গে পরপর এগুলো ঘটনা ঘটতেছে। কালকে রাত থেকে আমার সঙ্গে এইরকম ঘটনা ঘটে যাচ্ছে, আমার কি জানি হয়, আমি বাইরে থাকি। এই কথা বলার পর সে বাইরে আসার পর যে জিনটা মাটি নিতে যায়, এই সময় যে ঘটনাটা ঘটে বন্ধুরা, একদম অবিশ্বাস্যকর একটা ঘটনা। হয়তো আপনাদের মনে প্রশ্ন অনেক জাগবে, কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাই দিবেন, চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুরা সেই বাচ্চা জিনটা যখন মাটিটা নিতে যায়, মাটিটা নিবে কোথার থেকে? শ্মশানে যে মঠ আছে একটা, এরকম ধরনের গম্বুজের মতো একটা মঠ আছে, চোক্কা মঠ, ওইখান থেকে মাটিটা নিবে। ওই মঠের ভিতরে যখন এইরকম ভাবে হাতটা দেয়, ফট করে একটা মাথার খুলি করে হাসে ওঠে। দ্বিতীয় জন বলতেছে এই ভয় করিস না। এ কথা যখন বলল, তখন সে পুনরায় তখন আবারও যখন খামচি মারে মাটিটা নিবে, তখন সে মাথার খুলিটা তখন ফট করে মুখের সামনে চলে আসে, এরকম ভাবে হাসে, হি করে হাসে। তো যখন ওইভাবে মানে হি 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 করে যখন হাসে ওঠে, তারপরে সে কোনো তোয়াক্কা না করে মাটিটা খামচি দিয়ে তুলে নিয়ে আসার পর ওই মাথার খুলিটা তখন তার পিছনে পিছনে হি 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 করতে করতে একবার পিছনে আসে, একবার সামনে যায়, একবার পিছনে আসে, একবার সামনে যায়। তবুও সে কোনো কিছুতে ভয় করে না। যখন সে পিছন দিকে যখন আবার আসে, মাথাটা এরকমভাবে ঘুরায় নেয়, নিয়ে মারে এক শট, তখন ওই খুলিটা চলে যায় আবার সে ভিতরে, মঠের ভিতরে চলে যায়। সে সামনের দিকে এগাতে থাকে, চলে আসে মাটি নিয়ে যখন চলে আসে, তখন কালু দাস বলে যে দাদা মাটি আনছেন? বলতেছে হ্যাঁ আনছি। তখন এভাবে দেখায় যে এই যে মাটি। তো যাই হোক, তখনও সে বুঝতে পারেনি সেই কালু দাস। তো
তখন বাইরে তালা মারে, মারার পর তিনজনে বলে দাদা আপনি আগে ওঠেন, আমরা আপনি পিছনে পিছনে যাই। এই কথা বলার পর সে কালু দাস আগে চলে যায়। আস্তে আস্তে মনে করেন যে যখন রাস্তার কাছাকাছি চলে যায় তখন সেই জিনেরা আস্তে আস্তে তাদের বিকট রূপ ধারণ করে। তিনজনে আস্তে আস্তে যখন বিকট রূপ ধারণ করে আর কালু দাস যখন মেন রাস্তার সামনে যখন দাঁড়ায় তখন দেখে যে তিনটা বিশাল আকারের দৈত্য মানুষ। এটা না দেখে তখন কালু দাস একদম ওই জায়গায় সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তো যাই হোক, ইতিমধ্যে তখন সে গাড়িতে করে কিছু যাত্রী আসতেছিল, আসার পর দেখে যে একটা লোক রাস্তার ধারে তো অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তখন একজন লোক বলে যে গাড়িটা একটু দাঁড় করাতো, কে ওটা পড়ে আছে দেখি তো। তো ইতিমধ্যে একজন বলে যে লোকটা তো শ্মশানে মরা পড়ায়, আজকে কি মাল খাওয়া বেশি হয়ে গেছে নাকি এই জন্য অজ্ঞান হয়ে পড়ে আছে। তো এই ধরনের বিভিন্ন লোক কৌতূহলী কথা বলতেছিল। আসলে মূলত আমি নিজেও জানি না যে যারা মরা পোড়ায় তারা এই সব জিনিস খায় কি খায় না, আমি এই বিষয়টা আমি জানি না। তখন তার ধাক্কায় ডাক দেয়। তো যখন 3-4 জন মিলে ধাক্কে যখন মানে নড়াচড়া করার পর যখন ডাক দেয় তখন তার একটু জ্ঞান ফিরে। তখন কষ্ট করে সেই গাড়িতে ওই লোকটাকে তোলার পর বলতেছে দাদা আপনার বাড়ি কোথায়? বলতেছে সামনে মোড়ে, মানে সামনে কিছু দূর গেলে আমার বাড়ি। এই কথা বলার পর তখন গাড়িতে করে তাকে বসে নিয়ে তার বাড়ি পর্যন্ত 2জন লোক ধরে বাড়িতে পৌঁছায় দেয়। বাড়িতে যে হাত পা মুখ চোখ দিয়ে খাওয়া দাওয়া করে ঘুম আসে। তো তখন খাওয়া দাওয়া করে যখন ঘুম আসে সেই রুহুটা যে আগের রাতে বাড়িতে অত্যাচার করে যখন ঘুমে গেছে ঠিক সেই সময় সেই রুহুটা আসে তার গলাতে এভাবে টিপে ধরার পর তখন সে মানে এইরকম হাত তরম ভরম করে লাফালাফি করে। তো তার স্ত্রী গাইতে এরকমভাবে 3-4 বার থাবা মারার পর তার স্ত্রী ফটকে লাফ দেয়, কয় কী হয়েছে তোমার, কী হয়েছে? তো তখন মানে অন্ধকারের মধ্যে কোনো কিছু দিশাকুল না পায়, ফট করে লাইট দিছে। দেওয়ার পর তখন বলে আমার গলা কে জানি চাপে ধরেছে, আমার গলা কে জানি ঠাসে ধরেছে। তো এই কথা বলার পর তখন মানে কি করবে না করবে তখন বলছি যে আমাকে একটু জল খাওয়াও। তো এই কথা বলার পর তার স্ত্রী জল খাওয়ানোর পর তার স্ত্রী বলতেছে যে কালকে যে শ্মশানে যে ঠাকুর আছে ঠাকুরের কাছে তুমি যাও, যে বিষয়টা তুমি দেখো তো, হ্যাঁ এই ঠাকুর কি বলে। তার স্ত্রী তাকে এইভাবে যখন বলার পর পরের দিন সে ঠাকুরের বাড়িতে যায়, যা দেখে যে সে পুরোহিত বাড়িতে নাই। তার স্ত্রীকে বলে যে ঠাকুর আছে, বলে যে নাই, বাজারে গিয়েছে পূজার জিনিসপত্র আনার জন্য। তো বলতে যে আসলে বলেন যে আমি আসছিলাম একটু দরকার, আমার সঙ্গে যেন দেখা করে। তখন চলে আসে, আসার পর সে আবার পুনরায় সে মরা পোড়ানোর জন্য মন্দিরে চলে আসে। আনুমানিক রাত 10টা বাজে, সেই দিন আর রাত বেশি করে না। ওই টাইমে তখন মন্দিরে তালা মেরে বের হয়ে চলে আসবে। আর মন্দিরের থেকে যে রাস্তা পর্যন্ত এরিয়াটা, এটা একদম অন্ধকার, পুরাটাই অন্ধকার, কুটকুট করে। ইতিমধ্যে আসার পথে মাঝে মাঝে একটু করে টর্চ লাইট জ্বালাচ্ছে, আবার বন্ধ করেছে। তো ইতিমধ্যে যখন সে মন্দির থেকে বের হয়ে কিছু দূর আসার পর বিড়ালেরা চারিদিক থেকে এরকম ভাবে ঘিরে ধরে। ডান দিকে লাইট মারে, দেখে বিড়াল নেই, বাম দিকে টর্চ লাইট মারে, দেখে বিড়াল নেই। তো ইতিমধ্যে তখন ওই যে সামনের দিকে অন্ধকার, সামনের দিকে দেখে যে একটা বিড়াল ম্যাও ম্যাও করেছে আর আসছে। তখন যখনই সেই লাইটটা মারে সামনের দিকে, আলো একটু হওয়ার পরে টর্চ লাইট অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। ওই একটু আলোতে সে দেখতে পায় যে একটা বিশাল আকারে একটা কালো বিড়াল, চোখ ঠিক এত বড় বড় তার চোখ দিয়ে মনে হচ্ছে যে রক্ত ঝরেছে, এইরকম একটা বিড়াল তার দিকে 1 পা 2 পা করে আগে আসছে। ওই রকম ভাবে দেখে সে তো মনে করেন যে ঘামে পুরা অস্থির, কি করবে সে কোনো কিছুতে হুঁশ পায় না। তখন সে কুল কিনারা না পায় সে গীতা পাঠ শুরু করে দেয়। যতই গীতা পাঠ মন্ত্র যত করে বিড়াল তত আস্তে আস্তে বড় হয়। একসময় বিড়ালটা দেখা যায় যে বিড়ালের থেকেও 3 গুণ উচ্চতা ধারণ করে। ওই সময় গীতার যে কি যে একটা মন্ত্র আছে তা আমি জানি না, সেই মন্ত্রটা তখন পাঠ করা শুরু করে। যখন ওই মন্ত্রটা পাঠ করা শুরু করে সে আস্তে আস্তে সামনের দিকে আগায়, দেখে যে সামনে বিড়াল নাই মনে করে মন্ত্রটা থামে দেয় ওখানেই। যখনই মন্ত্রটা থামে দেয় তখন বিড়ালটা পিছন থেকে তাকে অ্যাটাক করে। যখনই সে ম্যাও করে ওঠে বিড়ালটা, সে বাম দিকে এরকম ঘাড় যখন ক্যাত করে দেখে যে বিড়াল বাঘের মতন একটা রূপ হয়ে গেছে, এত বড় বড় চোখ। যখনই ওই বিড়ালটা তার উপর অ্যাটাক করে তখন ও বাবার মার উপরে ঝাড়ে খুশে ছিচুর কাটে দৌড় এক দৌড়ে সে রাস্তাতে ওঠার পর তখন সে যখন আলো পাওয়ার পর দেখে সে বিড়াল আর নেই। যখন মাথাটা হেলে এরকম করে যখন মাথাটা নিচে করে দিয়ে
এরকম করতেছে, তখন দেখে তো ওর হাতের টর্চ লাইট আবার জ্বলে উঠছে। ইতিমধ্যে তখন সে মানে হাতের টর্চ লাইট যখন জ্বলছে তখন সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার পর তখন সে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যায়। দিয়ে সেদিন রাতের বেলা ঘুম আসে, আর বিরক্ত করে না। তো না করে পরের দিন সকালবেলা তারা সে ঠাকুরের বাসায় যায়, বলতেছে ঠাকুর মশাই এই ঘটনা। তো তখন সব ঘটনা যখন খুলে মেলে বলে, তো বলার পর তখন সে ঠাকুর শোনার পর তখন বলতেছে যে তুমি কি শ্মশানের থেকে চকি আনিছিলে? তো বলতেছে হ্যাঁ আমি তো চকি আনছিলাম। বলছে বাবারে, ওই যে চকিটা আনিছো ওই চকিটাই হচ্ছে তোমার কাল, আর এই চকির জন্য এত কিছু তোমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটে গেছে। চকিটা তুমি কেন আনিছো? চকিটা তুমি মনে করেছো হয়তো বা ব্যবহার হয়নি, যার কারণে তুমি নিয়ে আসছো। আসলে এটা তো তুমি ঠিক করনি, কেননা এই চকিটা কিনেছিল তার নিয়তে, কিন্তু তার সে চকিতে তোলেনি, বেশ ভালো কথা, কিন্তু তার রুহুটা তো এই জায়গাতে আছে। আর এই আত্মাটা যেটা, এই আত্মাটাই তোমার সঙ্গে এই গলা পরপর দুইবার চিপি ধরেছে, এই কালো বিড়াল হয়েছে, তোমাকে এটাই বোঝাতে চাচ্ছে যে তুমি চকি ওর কেন তুমি আনবে। তো তার আত্মাটা এরকম ভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে, আর তার জিনিসটা তুমি এভাবে আনিছো। তো অতএব এই জিনিসটা তুমি এক্ষুনি যাও, বাড়ির যায় 2-4 জন লোক নিয়ে যায়, হয় রেখে আসো আর নাহলে আগুন দিয়ে পুড়ে ফেলে দাও। তো বলতেছে এ কথা বললো, বলার পর বলতেছে যে দাঁড়াও, চকিটা যখন বাড়ির থেকে বের করে নিয়ে যাবে তখন তুমি এই গঙ্গা জলটা গোটা বাড়ি ছিটাই দিবে, দিয়ে সুন্দর করে একবার মানে ঝাড় ঝাঁটা দিবে, দিয়ে পুরা বাড়ি এই গঙ্গা জল ছিটাই দিবে, দিয়ে রেখে দিবে। আর এই গঙ্গা জলটা তুমি একটা তোমার ঘটের ঢালে নিয়ে আমার ঘরটা আবার দিয়ে যাবে। চকিটা নিয়ে যায় শ্মশানে, নিয়ে যাওয়ার পর সেই শ্মশানে কেরোসিনের তেল দিয়ে আগুন দিয়ে পুড়ে ফেলে। চকিটাতে যখন আগুন লাগিয়ে দেয়, বাড়িতে যখন গঙ্গা জল ছিটানো হয়, হওয়ার পর তখন এই যে অতৃপ্ত যে একটা আত্মা, এই আত্মাটারও অবসান ঘটে। তো এই ছিল আজকের গল্প বন্ধুরা। যদি আমাদের গল্প ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এই ছিল আমাদের গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।